তো এই মুহূর্তে আপনারা দেখছেন স্যামসাং গ্যালাক্সি S22 ফ্রন্ট ক্যামেরা দিয়ে তোলা ভিডিও। রাত্রিবেলা ভিডিওটা তুলছি, আর আমি রিয়েলি জানি না এখন কেন আস্তে আস্তে কথা বলছিলাম। তো রাত্রিবেলা স্যামসাং গ্যালাক্সি S22 ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও স্যাম্পল কেমন দেখছেন, আর ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও স্যাম্পল কেমন সেটাও খেয়ে দিতে পারবো। এই হচ্ছে ব্যাক ক্যামেরা দিয়ে তোলা ভিডিও। আর আমরা যদি আলট্রা ওয়াইডে যাই এইভাবে চলে গেলাম, আমরা যদি টেলিফোটোতে যাই তাহলে 3x জুম হয়ে এইটা রাত্রিবেলা তোলা ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানান। চারিদিকে নাকি কম্প্যাক্ট ফোনের চাহিদা, দর্শকরা এত বড় বড় ফোন দেখে দেখে এখন আর সেটা চাইছেন না। তারা নাকি একদম হ্যান্ডি ফোন চাইছেন, কম্প্যাক্ট ফোন চাইছেন, হালকা পাতলা ছোট সাইজের ফোন চাইছেন, যেটা ডে টু ডে লাইফে ইউজ করতে নাকি দারুণ এক্সপিরিয়েন্স দেবে। কিন্তু কোম্পানি যখন কম্প্যাক্ট ফোন নিয়ে আসছে দেখা যাচ্ছে একটাও কম্প্যাক্ট ফোন বিক্রি হচ্ছে না। দোষটা কার? গ্রাহকের? কিন্তু আমাদের চ্যানেলে আপনারা জানেন নিয়মকানুন সবকিছু উল্টো, আমরা সবসময় কোম্পানির দোষ খুঁজে বার করি। তো এখানেও আমরা খুঁজে বার করেছি যে কোম্পানির কি দোষ আছে, কেন কম্প্যাক্ট ফোন বিক্রি হচ্ছে না, হিট করছে না বাজারে। সাধারণত কোনো কোম্পানি যখন কোনো কম্প্যাক্ট ফোন নিয়ে আসে সেটা নামেই কম্প্যাক্ট ফোন হয়, আসলে সেই ফোনের ডিসপ্লের সাইজ হয় খুবই ছোট, কিন্তু ফোনের চারদিকে বেজেল, চিন এগুলো এত বড় বড় থাকছে, আলটিমেটলি আমরা একটা সেই বড় ফোনই হাতে পাচ্ছি। ছোট ডিসপ্লে বড় ফোন, তার নাম কম্প্যাক্ট ফোন। কিন্তু এই জায়গায় আমি স্যামসাং গ্যালাক্সি S22 এই ফোনটা দেখে সত্যি চমকে গেছি। আমার ফোনটা হাতে নিয়েই মনে হচ্ছিল স্যামসাং আবারও সেই অন্যদের মতো একই কাজ করলো। বিশেষ করে ফোনের বক্সটা দেখুন, দেখলেই আপনার মনে হবে এটা কেন দিয়েছে। বক্সের মধ্যে ফোনটাও দিয়েছে তো আদৌ? অবভিয়াসলি আমরা বক্সের মধ্যে একটা USB Type-C to Type-C কেবল পেয়েছি, একটা সিম ইজেক্টর পিন পেয়েছি, আর হ্যাঁ ফোনটাও দিয়েছে। ফোনটা হাতে নিয়েই আমার মনে হলো যে এত ছোট ফোন, 5.8 ইঞ্চির ডিসপ্লে সাইজ হবে শিওর, বড় জোর 5.9 ইঞ্চি। কিন্তু আমি স্পেসিফিকেশনস খুঁটিয়ে দেখলাম এটা নাকি 6.1 ইঞ্চি ডিসপ্লে সাইজ। কেন এটা হলো, আমি কেন ভুল বুঝলাম বলছি একটু বাদে। তার আগে বলে নিই ফোনটা হাতে নিয়ে তার চারদিকের ওভারভিউটা কেমন লাগলো, বিল্ড ডিজাইন কেমন। আর বিল্ডের কথা বললেই মনে পড়ে যায় গতবারের S21 প্লাস আর S21 এর কথা। স্যামসাং সেবার ফ্ল্যাগশিপ ফোনে ব্যাক সাইডে প্লাস্টিক দিয়েছিল, আর তার জন্য চারিদিকে প্রচুর সমালোচনা হয়েছিল। সমালোচকদের মুখ বন্ধ করার জন্য স্যামসাং এবার ব্যাক সাইডে গ্লাস তো দিয়েছেই, তার উপর সেখানে ভিক্টাস গ্লাস দিয়েছে, সব থেকে বড় গরিলা। কিন্তু ঘুষ হিসাবে এবার বোনাস দেওয়া হয়েছে ভিক্টাস প্লাস গ্লাস। ব্যাক সাইডে গরিলা গ্লাস ভিক্টাস প্লাস যেরকম রয়েছে, ফ্রন্টেও রয়েছে গরিলা গ্লাস ভিক্টাস প্লাস। এই ব্যাপারটা সত্যি খুব ভালো লাগলো। তবে এই গরিলা গ্লাসের ব্যাপার স্যাপার তো ওই কাগজে কলমে লেখা থাকে, এমনি ফোনটা হাতে নিয়ে আমার এক্সপিরিয়েন্স কি, হাতে নিয়ে কিন্তু বেশ হালকা লাগলো। 169 গ্রামের মতো ওজন, কম্প্যাক্ট ফোন, ধরতে সুবিধা হচ্ছে, আর চারিদিকে একটা মেটালের ফ্রেম রয়েছে, ওই অ্যান্টেনা ব্যান্ডগুলো যেগুলো আছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। আর স্পয়লার অ্যালার্ট, S22 আলট্রার স্পেসিফিকেশনস বা এর প্রসঙ্গ বারবার চলে আসবে আজকের ভিডিওতে, তার কারণ S22 ফোনটার মধ্যে প্রায় S22 আলট্রার মতোই সব কিছু দেওয়া হয়েছে। দাম কম রাখা হয়েছে মানেই এখানে স্পেসিফিকেশনস কম দেওয়া হয়েছে, দুর্বল প্রসেসর দেওয়া হয়েছে, সব কিছু খারাপ খারাপ দেওয়া হয়েছে কম্প্যাক্ট ফোনের নামে। ব্যাপারটা একেবারেই ওরকম হয়নি। সেই প্রসঙ্গে যাচ্ছি, তার আগে বিল্ডার ডিজাইনের কথা যেটা বলছিলাম। ফোনটা আর্মার অ্যালুমিনিয়ামের তৈরি এবং তার সাথেই মিশিয়ে দেওয়া হয়েছে, টাচ করিয়ে দেওয়া হয়েছে ক্যামেরা বাম্পটা। এই ডিজাইনটা আপনারা চেনেন, S21 সিরিজে এই ডিজাইনটাই ছিল ফ্ল্যাগশিপ ডিজাইন। অনেকের এই রকম ক্যামেরা বাম্পের জন্যই এই ফোনটা পছন্দ। তবে এই যে ফ্ল্যাগশিপ করছি, এর ক্ষতিপূরণও কিছু দিতে হয়, যেমন 3.5mm হেডফোন জ্যাকের পোর্ট এখানে নেই, আর চার্জারও এখানে নেই। এই ফোনটা 25 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে, যেখানে স্যামসাং গ্যালাক্সি S22 আলট্রা এই ফোনটাতে কিন্তু ছিল 45 ওয়াটের ফাস্ট চার্জিং। অর্থাৎ এইরকম ছোট ছোট জায়গায় কিছু ছোট ছোট ডিফারেন্স তৈরি করা হয়েছে। ব্যাটারির ক্ষেত্রেও যে কোনো কম্প্যাক্ট ফোনে আমরা কম ব্যাটারি পাই সাধারণত, এখানেও 3700 mAh ব্যাটারি পেয়েছি। শুনলেই মনে হবে যে ব্যাটারি ব্যাকআপ ভালো হবে না, না, আমি কিন্তু একটা গোটা দিন মোটামুটি এই ব্যাটারি দিয়ে কাজ চালিয়ে দিতে পেরেছি। 5 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়েছি, এবং সেটা আপনার ইউজের ওপর নির্ভর করছে আপনার ব্যাটারি ব্যাকআপ কতটা ভালো হবে। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 ফার্স্ট জেন প্রসেসর রয়েছে, অর্থাৎ 4 ন্যানোমিটারে তৈরি প্রসেসর, যার ফলে এখানে ব্যাটারি ড্রেন এমনি কম হওয়ার কথা। তার উপর এই প্রসেসরটা যখন স্ট্যান্ড বাই মোডে এই ফোনটা থাকছে, কোনো আমরা ইউজ করছি না, সেই সময় কিন্তু ব্যাটারি খুব কম ড্রেন করছে, যার ফলে স্ট্যান্ড বাই টাইমগুলোতে অনেকটাই ব্যাটারি বেঁচে যাচ্ছে। ব্যাটারির ক্ষেত্রে S22 আলট্রার সাথে পেরে না উঠলেও ডিসপ্লের ক্ষেত্রে কিন্তু
প্রায় সমানে সমানে কম্পিট করেছে। দুটো ফোনেরই ডিসপ্লে প্রায় একই রকম 120 হার্টসের অ্যামোলেড ডিসপ্লে, এবং একটু আগেই আপনাকে বললাম যে 6.1 ইঞ্চি এই ডিসপ্লেটার সাইজ। কিন্তু এটা এলটিপিও ডিসপ্লে নয়, অর্থাৎ এখানে 10 হার্টস থেকে 120 হার্টস অব্দি রিফ্রেশ রেট ঘোরাফেরা করবে না, তার বদলে 48 হার্টস থেকে 120 হার্টসের মধ্যে রিফ্রেশ রেট ঘোরাফেরা করবে। এই ডিসপ্লের উপর দিকে ঠিক মাঝখানে একটা ছোট্ট পাঞ্চ হোল আছে, কিন্তু সেটা আজকাল স্যামসাং এরকম ছোটই দিচ্ছে। আপনি শুধু এই ফোনের চিন আর বেজলসটা একবার তাকিয়ে দেখুন কতটা পাতলা হয়ে গেছে, এবং যার ফলে এই ফোনটা 6.1 ইঞ্চি সাইজ হওয়া সত্ত্বেও এই ফোনটা এতটাই কম্প্যাক্ট লাগছে। অর্থাৎ এখানে ডিসপ্লেই রয়েছে পুরো ফোনটা জুড়ে বলা যায়। আমরা S21 FE কয়েকদিন আগে রিভিউ করেছিলাম, আপনারা দেখেছিলেন, তার থেকেও এখানে চিন আর বেজলস আরও পাতলা রয়েছে, আরও কম রয়েছে। এখানেও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার রয়েছে, যেটা স্যামসাং গ্যালাক্সি S22 আলট্রার মতোই একই রকম দেওয়া হয়েছে। এবার সেই একই রকম প্রসেসরের কথাটা আপনাদের বলি। কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 1 প্রসেসর এই ফোনটার ক্ষেত্রে গরম হচ্ছে। আমরা জানি যে এই প্রসেসরটা খুবই পাওয়ারফুল। S22 আলট্রার ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে সেটা গরম হচ্ছিল, কিন্তু সেটা থ্রটল করছিল না, কারণ হিট ম্যানেজমেন্ট ওখানে অত বড় ফোনের ক্ষেত্রে খুব ভালোভাবে স্যামসাং করতে পেরেছে। কুলিং চেম্বার দিয়ে ব্যাপারটা খুব সুন্দর করেই ম্যানেজ করা গেছে। কিন্তু এই ফোনটা যেহেতু ছোট ফোন, এখানে অত কুলিং চেম্বার এইসব জিনিসপত্র দেওয়া তো মুশকিল, তার জন্য এই ফোনটা থ্রটল করছে। তবে এটা ঠিক, আপনি যখন গেম প্লে করবেন, যদিও এইসব ফোন যারা কেনে তারা খুব বেশি গেম প্লে করে না, কিন্তু যদি আপনি হেভি গেম প্লে করতে চান তাহলে দীর্ঘক্ষণ গেম প্লে করলে আপনি ক্যামেরার পাশের এই জায়গাটায় উষ্ণতা অনুভব করবেন। তবে স্যামসাং বলছে তারা আপডেটের মাধ্যমে পারফরমেন্স মোড বলে একটা কিছু মোড দিয়ে দেবে, যার ফলে গেমিংয়ের ক্ষেত্রে আপনারা স্টার্টার, ল্যাগ এইসব কোনো কিছুই দেখতে পাবেন না। আর বিজিএমআই খেলতে গিয়ে আমরা দেখলাম যে এখানে ম্যাক্সিমাম যা কিছু সেটিং থাকতে পারে সব কিছু আনলক করা রয়েছে। অবভিয়াসলি ফ্ল্যাগশিপ ফোন, এটা তো হতোই। বাই দ্য ওয়ে, আপডেটের কথা যেখানে এসে গেল, সেখানে বলি স্যামসাং প্রমিস করেছে যে এই ফোনটাতে তারা 4টে অ্যান্ড্রয়েডের আপডেট দেবে, মেজর আপডেট। অর্থাৎ আপনি এখানে অ্যান্ড্রয়েড 16 অব্দি আপডেট পাবেন। এখন অ্যান্ড্রয়েড 12 আউট অফ দ্য বক্স রয়েছে, One UI 4.1 রয়েছে, এবং স্যামসাং বলছে এখানে 5 বছর সিকিউরিটি আপডেট দেবে। সেক্ষেত্রে অবশ্যই সফটওয়্যার নিয়ে খুব একটা চিন্তা করার কিছু নেই। One UI 4.1 এটা একটু কম দামি ফোন বলে, ভ্যালু ফর মানি ফোন বলে আপনারা যদি ভেবে থাকেন যে এখানে কিছু ফিচার টিচার কম দেওয়া হয়েছে, একদমই তা নয়। S22 আলট্রাতে যা কিছু আছে এখানে হুবহু তাই দেওয়া হয়েছে। আর One UI 4.1 মানে সেটা এখন ফিচার রিচ, স্ক্রল করে মজা পাবেন, ইউআই একদম পরিষ্কার, কোথাও স্টার্টার ল্যাগ কিছু নেই। এছাড়া অলওয়েজ অন ডিসপ্লে থেকে আরম্ভ করে ডেস্ক মোড থেকে আরম্ভ করে রাইজ টু ওয়েক, ডাবল ট্যাপ করে স্ক্রিন লক করা, সব রকম ফিচার আপনারা এখানে পুরোপুরি পেয়ে যাবেন। স্ক্রিন রেকর্ডিং আছে এবং কল রেকর্ডিংও আছে, এবং কল রেকর্ডিংটা আপনি গোপনে করতে পারবেন, কারণ এখানে স্যামসাং এর ডায়ালার আছে। বিরল একটা ব্যাপার যেটা আপনি এই ফোনটার মধ্যে পাবেন। এইসব বড় বড় কথা তো গেল, কিন্তু এই ফোনের কয়েকটা ছোটোখাটো ব্যাপার আপনাকে না বললেই নয়। বিশেষ করে এস সিরিজের সব থেকে সস্তা ফোন এটা, ভ্যালু ফর মানি ফোন এটা, সেই ফোনে তার ফলে কিছু কম্প্রোমাইজ করা হবে এটা আমাদের মনে হবেই। কিন্তু এখানে S22 আলট্রার মতোই IP68 রেটিং দেওয়া হয়েছে, অর্থাৎ ওয়াটার রেজিস্ট্যান্ট। এখানে রিভার্স চার্জিং রয়েছে, এখানে ওয়্যারলেস চার্জিংয়ের সাপোর্ট রয়েছে, এখানে ডুয়েল অ্যাক্সিস ভাইব্রেশন মোটর দেওয়া হয়েছে, যার ফলে হেপটিক ফিডব্যাক, মানে এটা তো কখনো আপনাকে আমি ধরে দেখাতে পারবো না, এটা সত্যি এক্সপিরিয়েন্স করানো সম্ভব নয়। আমি বড়জোর ক্যামেরার মধ্যে ঢুকে গিয়ে আপনার ফোন থেকে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিয়ে আসতে পারি, কিন্তু হেপটিক ফিডব্যাক তো করে দিয়ে আসতে পারবো না। তো যে কথা হচ্ছিল, এই ফোনটার হেপটিক ফিডব্যাক খুব ভালো, এখানে ক্যারিয়ার অ্যাগ্রিগেশন রয়েছে, তো সব কিছুর দিক দিয়ে এই ফোনের সব কিছুই টপ নচ রয়েছে। এটা এই সিরিজের ছোট ভাই বলে এখানে কিছু কম্প্রোমাইজ করা হয়েছে এরকম একেবারেই নয়। কিন্তু এই যে বলছি কম্প্যাক্ট ফোন, সস্তা ফোন, ভ্যালু ফর মানি ফোন, এই ফোনটার দাম কত? এই ফোনটার 8GB 128GB ভেরিয়েন্ট ইন্ডিয়াতে 73,000 রুপিতে লঞ্চ করা হয়েছে। যদিও ইন্ট্রোডাক্টরি অফার, প্রাইস, কার্ড ডিসকাউন্ট এসব মিলিয়ে আপনি ওই 65,000 রুপিতে এই ফোনটা অনায়াসে পেয়ে যাবেন। সেক্ষেত্রে 65,000 রুপিতে এই ফোনটা হলো, আমি বলবো একদম ভ্যালু ফর মানি ফোন। এক্সপিরিয়েন্সের দিক দিয়ে আপনাকে কোথাও গিয়ে হতাশ করবে না, কিন্তু ক্যামেরার দিকে কি তাহলে হতাশ করবে? আসলে এই ফোনটার ক্যামেরা সেটআপও প্রায় S22 আলট্রার মতোই দেওয়া হয়েছে, কিন্তু যেহেতু S22 আলট্রার দামটা অনেক বেশি, এটার দামটা তুলনামূলক কম, কিছু তো কম্প্রোমাইজ করতে হবে। মানি টক্স, বাংলায় ফিরে এসো বাবা। ওকে, পয়সা কথা বলে। তো এই ফোনের ব্যাক সাইডে যে ক্যামেরা রয়েছে সেখানে 50 মেগাপিক্সেলের মেন সেন্সর দেওয়া হয়েছে, তারপর একটা 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে, তারপর 10 মেগাপিক্সেলের একটা টেলিফটো জুম লেন্স দেওয়া হয়েছে।
ম্যাক্রো লেন্স কোথায় গেল? ম্যাক্রো লেন্স আসলে এখানে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের সাথেই দেওয়া হয়েছে এবং লেন্সগুলো খুবই ভালো কাজ করেছে, কিন্তু ব্যাক সাইডে 50 মেগাপিক্সেলের যে ক্যামেরা দেওয়া হয়েছে সেটা কেন দেওয়া হয়েছে প্রাইমারি সেন্সার? আসলে এখানে 8K তে ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করার ফিচার রয়েছে, যার ফলে 12 মেগাপিক্সেলের ওপরে এবার যেতেই হতো এবং তার জন্যই 50 মেগাপিক্সেল। তবে এই 50 মেগাপিক্সেলের যে ক্যামেরাটা রয়েছে সেখানে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন রয়েছে এবং যে 10 মেগাপিক্সেলের টেলিফোটো জুম লেন্স রয়েছে সেখানেও অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন রয়েছে। এই টেলিফোটো জুম লেন্সটা 3x অব্দি অপটিক্যাল জুম দিতে পারে আর 30x অব্দি ডিজিটাল জুম দিতে পারে। এই ফটোটা আলট্রা ওয়াইডে তোলা হয়েছে, এই ফটোটা নর্মাল লেন্সে তোলা হয়েছে, আর এই ফটোটা 3x অপটিক্যাল জুম দিয়ে তোলা হয়েছে। ডিজিটাল জুম দিয়ে না তোলাই ভালো, তাতে ছবির কোয়ালিটি খারাপ হয়ে যায়। আর ফ্রন্ট ক্যামেরাও রয়েছে 10 মেগাপিক্সেলের, সেখানেও খুব ভালোভাবেই ছবি তোলা যাচ্ছে এবং সেখানেও 4K 60 fps এর ভিডিও রেকর্ড করা যাচ্ছে ব্যাক ক্যামেরার মতোই। অবশ্যই এই ফিচারটাও খুব ভালো। এছাড়া আমরা S22 আলট্রাতে যা যা ফিচার পেয়েছিলাম, অর্থাৎ ডিরেক্টরস মোড, প্রো ভিডিও, সিঙ্গেল টেক, প্যানোরামা, হাইপারল্যাপ, স্লো মোশন, সুপার স্লো মোশন, পোর্ট্রেট ভিডিও, এসব সব কিছু রয়েছে। তো এই ছিল স্যামসাং গ্যালাক্সি S22 ফার্স্ট ইমপ্রেশন। কিন্তু যারা আরও একটু বাজেট বাড়াতে পারবেন, যারা 85,000 রুপির মতো খরচা করতে পারবেন অথচ S22 আলট্রা এই ফোনটা নিতে চাইছেন না, তারা তুলনামূলক আরেকটু ছোট ফোন, আরেকটু হ্যান্ডি ফোন এবং একটু কম দামি ফোন নিতে চাইছেন, যেখানে প্রায় সব কিছু S22 আলট্রার মতো ফিচার তারা চাইছেন, যেখানে আরেকটু বেটার ব্যাটারি ব্যাকআপ চাইছেন, 4500 mAh ব্যাটারি, যেখানে 45 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট চাইছেন, তারা কিন্তু S22 প্লাস ফোনটার কথা ভাবতে পারেন। তবে আমার মতে S22 এই ফোনটা হচ্ছে সব থেকে ভ্যালু ফর মানি ফোন আর সব থেকে সুইট ফোন। এটা মিষ্টি দেখতে ফোনটা, এত ছোট কম্প্যাক্ট একটা ফোন হাতে নিলেও ভালো লাগে, মনে হয় একটা সেকেন্ডারি ফোন হিসেবে ফ্ল্যাগশিপ ফোন এরকম একটা ইউজ করি। এই ফোনগুলোর ব্যাপারে আপনি যদি আরও বেশি কিছু জানতে চান, আমি নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে ক্লিক করে একবার চেক আউট করে নিতে পারেন। আর আজকের ভিডিওতে আর কিছু বলবো না, ফুল রিভিউতে এইসব প্রসঙ্গে বিস্তারিত সব কথা হবে। আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আজকের মতো বিদায়।